স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই রায় ঘোষণা করে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলেও তার মৃত্যুদণ্ড বহাল ছিল। সুপ্রিম কোর্টে রয়েছেন সহকর্মী আজিজুল ইসলাম, তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের খবর নিয়ে। আজিজ, জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেয়া রায়ের বিস্তারিত জানান। সুমনা, আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে গত 8 মে কিন্তু আজকে রায়ের জন্য তারিখ নির্ধারণ করেছিল। আপিল বিভাগের শুনানি শেষে কিন্তু আজকে রায়ের জন্য দিন নির্ধারিত ছিল। আজকে আদালতের আসলে সময় নির্ধারিত সময় যেটা জানি যে 9টায় আসলে আদালত বসে থাকে, কিন্তু আমরা দেখেছি যে 9:49 প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ কিন্তু আদালতের কার্যক্রম শুরু হয় এবং আদালত কিন্তু খুব সংক্ষেপেই রায়টি ঘোষণা করেছে এবং যেটি বলেছে যে তাদের যে খালাস চেয়ে যে আপিল করা হয়েছিল সেই আপিলটি মঞ্জুর করা হলো, এমনটি কিন্তু বলে দিয়েছে। এর ফলে আসলে যেটি দাঁড়ায় যে ফাঁসির যে দণ্ডপ্রাপ্ত ছিল এটিএম আজহারুল ইসলাম, তাকে কিন্তু এর মাধ্যমে কিন্তু খালাস দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আপনাকে যদি একটু পিছনের ঘটনা জানাতে চাই, সেটি হলো 2014 সালে কিন্তু রায়ে এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে 2019 সালে কিন্তু আপিলের রায়েও এটি কিন্তু বহাল ছিল। কিন্তু রিভিউটি আমরা দেখেছি যে রাষ্ট্রপক্ষ থেকেও তখন কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি তখন শুনানির জন্য। এবং আজকে আমরা যেমনটি আজকে দেখেছি যে এই আপিলটির আগে কিন্তু রিভিউ শুনানি হয়েছিল এবং রিভিউ শুনানির শেষে আবার কিন্তু আপিলটি পুনরায় শুনানির জন্য এসেছিল এবং সেটি শুনানি শেষে তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে আজকে যে রায়টি দেয়া হলো সেই রায়টি, এটি কিন্তু আমরা দেখেছি যে এর আগে এরকম ফাঁসির মামলায় আসলে খালাস পাওয়ার নজির এর আগে রয়েছে, কিন্তু 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এই প্রথম কিন্তু কোনো মামলায় থেকে ফাঁসির আসামিকে খালাস দেওয়া হয়েছে। আমরা যদি এখানে জামাতের যারা আইনজীবী ছিলেন তাদের এর আগে যখন শুনানিতে অংশ নিয়েছেন তাদের যদি বক্তব্য বলতে চাই, সেটি হলো এই মামলাটির বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং তাদের যে সাক্ষী দিয়েছিল এই সাক্ষীগুলো কিন্তু অনেক সাক্ষী কিন্তু আসে নাই, যে কারণে তাদেরকে জেরা করা সম্ভব হয়নি এবং সাক্ষীদের বক্তব্যে এমন এসেছিল যে 5-6 কিলোমিটার থেকে আসলে এটিএম আজহারুল ইসলামের যে অপরাধের কর্মকাণ্ড বর্ণনা দেওয়া হয়েছিল সেগুলো তারা দেখেছেন বলে এরকম কিন্তু তারা বর্ণনা দিয়েছিলেন, যেটি আসলে 5-6 কিলোমিটারের দূর থেকে বাস্তবে কোনো মানুষের চোখে দেখা সম্ভব নয়। এইসব যুক্তি কিন্তু আমরা দেখেছিলাম যে এটিএম আজহারুল ইসলামের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়েছিল এবং তারা আসলে যেমনটি বলেছিলেন যে এই মামলাটি বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি বলা হয়েছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলা হলেও আন্তর্জাতিক আইনের যে সমস্ত প্রথা রয়েছে সেগুলো আসলে মানা হয়নি বেশিরভাগ ক্ষেত্রে। এটি অবশ্য ওই সময় প্রসিকিউশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ আদালত হলেও এটি যেহেতু আমাদের একটি অভ্যন্তরীণ আদালত, সেই কারণে আন্তর্জাতিক আইন মানার বাধ্যবাধকতা নেই, এমনটি বলা হয়েছিল। আর যদি আপনাকে একটু জানাতে চাই, এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে 1256 জনকে আসলে হত্যার অভিযোগ আনা হয়েছিল, এছাড়া 17 জনকে অপহরণ, 13 জনকে আটক, নির্যাতন এবং শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। যদিও জামাতের পক্ষ থেকে কিন্তু বরাবরই দাবি করে আসা হচ্ছিল যে এটি আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিচার কার্যক্রম চালানো হয়েছে এবং এটিএম আজহারুল ইসলামকে সর্বোচ্চ সাজার যে রায় সেটি দেওয়া হয়েছিল। তো আজকে যে এর আগে যখন শুনানি হয়ে গেছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এটিএম আজহারুল ইসলামের যে আইনজীবী ছিলেন জনাব শিশির মনির, তিনি কিন্তু বলেছিলেন, আশা প্রকাশ করে বলেছিলেন যে তারা যেভাবে শুনানিতে অংশ নিয়েছেন তাতে কিন্তু এই মামলা থেকে এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই তিনি জানিয়েছিলেন এবং আজকে আদালতের রায়ে কিন্তু সেটি প্রমাণ হয়েছে। এখন আমরা আসলে আইনজীবীদের অপেক্ষায় আছি, আইনজীবীরা আসলে হয়তো আইনজীবীদের কাছ থেকে আরও বিস্তারিত জানাতে পারবো আপনাকে। সুমনা।
সুপ্রিম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে আজও বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সেখানে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রুবায়েত, সচিবালয়ের এই মুহূর্তের অবস্থা আমাদের জানান। আসলে এখানকার পরিস্থিতি একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে। কাল যেমন আমরা দেখেছিলাম যে জনপ্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন সমাবেশ হয়েছে, মিছিল করেছেন, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন যে কর্মকর্তা কর্মচারীরা, তা কিন্তু আজ নেই। আজ বেশ কড়াকড়ি লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে প্রায় 3 স্তরের নিরাপত্তা বিরাজ করছে। দেশের সকল বাহিনীর নিরাপত্তা বাহিনীর যারা সদস্য, সোয়াত সদস্যকেও দেখছি তারা বাইরে অবস্থান করছেন। এবং আপনি জেনে থাকবেন যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে এই কর্মকর্তা কর্মচারীরা, এবং তারা বলছেন যে তারা এই কর্মবিরতি বা কর্মসূচি তারা চালিয়ে যাবেন। কিন্তু গতকাল সন্ধ্যার পরে হঠাৎ করেই প্রশাসনের পক্ষ থেকে এবং ডিএমপির পক্ষ থেকে জানানো হয় সচিবালয়ের ভেতর সব ধরনের সভা সমাবেশ আন্দোলন কর্মসূচি রদ করা হয়েছে, অর্থাৎ কেউ করতে পারবে না। এবং আজ কিন্তু জনপ্রশাসনের এই প্রাণকেন্দ্রে কোনো ধরনের সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যম কর্মী কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং চলাচলে এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোনো ধরনের যানবাহন ঢুকতে পারছে না। যারা শুধুমাত্র এই সচিবালয়ে কর্মজীবী অর্থাৎ কাজ করতে আসেন, যাদের চাকরির পাস রয়েছে, তারাই শুধুমাত্র এই প্রাণকেন্দ্রে বা অফিসে কাজ করতে ঢুকতে পারছেন। অন্যদিকে আমি দেখছি দূরে জড়ো হয়েছেন কিছু কর্মকর্তা কর্মচারী, তারা দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে আরেকটি বিষয় চোখে পড়ার মতো, ঠিক সচিবালয়ের উল্টো দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনের ঠিক দেয়াল ঘেঁষে ফ্যাসিবাদ উৎখাত পদযাত্রা বা যাত্রা শীর্ষক একটি মঞ্চ, যারা জুলাই মঞ্চ নামে, তারা বলছেন যে যারা সচিবালয়ে এই ধরনের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা আসলে ফ্যাসিবাদের দোসর। তাদের উৎখাতে এখানে বলা যায় যে তারা জুলাই মঞ্চের ব্যানারে এক ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করছেন, এবং তারা মাইক লাগিয়ে এই সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী যারা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর বিরুদ্ধে আসলে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তাদের বিরুদ্ধে এই জুলাই মঞ্চ ঠিক সচিবালয়ের বাইরে এক ধরনের কর্মসূচি নিয়েছে। এবং সচিবালয়ের এই এলাকা জুড়ে আমি দেখতে পাচ্ছি যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল বাহিনীর সদস্য রয়েছে এবং সাজোয়া যান এবং ভারী অস্ত্র হাতে এই যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তাদের। এবং ডিএমপির পক্ষ থেকে সব ধরনের সভা সমাবেশ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে সচিবালয় এলাকায়। এবং সচিবালয় এলাকায় বলতে যা বোঝানো হয়, ভেতরতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যম কর্মীরাও সেখানে প্রবেশে আজ তাদের অনুমতি মেলেনি। বাইরে এমন পরিস্থিতি রয়েছে। এবং 11টার দিকে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের বিভিন্ন ব্যানারের যে কর্মসূচি, তারা 11টার পরে আজকের কর্মসূচি পালন করবেন বলে তারা পূর্ব ঘোষণা দিয়ে রেখেছেন। তবে আজ তারা ভিতরে কতটা কর্মসূচি পালন করতে পারবেন সে নিয়ে এক ধরনের নিষেধাজ্ঞা নিশ্চয়ই রয়েছে। সে কারণে বোঝা যাবে যে আসলে সময় গড়ালে এই পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় সেটি জানাতে পারবো। অন্যদিকে সচিবালয়ের বাইরে কিন্তু আন্দোলন কর্মসূচি রয়েছে। যারা সচিবালয়ের ভেতরে আন্দোলন করছেন তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন জুলাই। ধন্যবাদ রুবায়েত আপনাকে। দর্শক, সুপ্রিম কোর্টে এই মুহূর্তে এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড অ্যান্ড ফলসহুড ডিফিটেড। জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 5 জন, অন্ততপক্ষে 5 জন জেলেই কারাবরণ করেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে।
আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আরো বলেছেন, যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। জি, আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি, অ্যাডভান্স অর্ডার চেয়েছি। এই অ্যাডভান্স অর্ডারটার আদালত মঞ্জুর করেছেন। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর আরেকটা প্রেস কনফারেন্স আছে 11:30টায় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকেই স্বনির্বন্ধভাবে দাওয়াত দেওয়া হচ্ছে। আর এই রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরো দুটি কথা বলবেন। আমি 1 মিনিট বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানু জাহাকা। কোরআন বলেছে যে সত্যের বিজয় হবে, মিথ্যা দূরীভূত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভাবী। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আজকে 11:30টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলন হবে। সেখানে আমাদের মহতরম আমির জামাত প্রেস কনফারেন্স অ্যাড্রেস করবেন। আমি সেই জন্য আর এখানে কথা বলতে চাই না। আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। আমি লয়ারদেরকেও ধন্যবাদ জানাই যারা দিনরাত পরিশ্রম করে এই মামলাটি লড়াই করেছেন এবং এটার একটা সত্য পরিণতি পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে কাজ করেছেন। আমি আপনার সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই। বিভিন্ন সময়ে এই মামলার বিভিন্ন নিউজ এবং এই প্রক্রিয়ায় আপনারা যে অংশগ্রহণ করেছেন, দেশবাসীকে অবহিত করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আমাদের নেক্সট প্রেস কনফারেন্সের জন্য আপনাদের দাওয়াত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই রায়ের মাধ্যমে যে অভিযোগগুলো আনা হয়েছিল, সাক্ষীরা আদালতে এসে বলেছেন কেউ 3 কিলোমিটার দূর থেকে দেখেছেন, কেউ 6 কিলোমিটার দূর থেকে দেখেছেন। একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি, সে তার ছেলের নাম বলতে পারে না, মেয়ের নাম বলতে পারে না, ওয়াইফের নাম বলতে পারে না, কিন্তু সে ঠিকই এটিএম আজহারুল ইসলামের নাম বলতে পারে। এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল, এই মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল, সবই আজকে
অসত্য প্রমাণিত হলো এবং তাকে বেকসুর খালাস প্রদান করা হলো। আপনাদের নেক্সট প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জের ভৈরবে ডাক্তার মমতাজ বেগম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সম্প্রতি উদ্বোধন করা হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের পরিচালক মাহো নাকায়ামা। সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এবং ডাক্তার মমতাজ বেগম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অফ ট্রাস্টিজ সদস্য মোহাম্মদ ইমরান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজ সদস্য জামাল জি আহমেদ, জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের ওসেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো এবং ডাক্তার মমতাজ বেগম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপদেষ্টা এমাদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক। ব্র্যাক ব্যাংকের সাথে অংশীদারিত্বে আয়োজিত ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এটি ব্রিটিশ কাউন্সিলের বৃহত্তর IELTS ব্যানারের অংশ। এর আওতায় তরুণ প্রজন্ম কেন্দ্রিক বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করে থাকে ব্রিটিশ কাউন্সিল। রোববার রাজধানীর ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোডের অডিটোরিয়ামে এই আয়োজন হয়। প্রতিযোগিতার বিজয়ীরা হল নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজের লাইবা মুনতাহা এবং হালি শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আরন নাফি। এই প্রতিযোগিতা নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। বাংলাদেশের 5টি বিভাগের মোট 33টি স্কুলে প্রাথমিক, আঞ্চলিক ও চূড়ান্ত রাউন্ড এই 3টি পর্যায়ে আয়োজিত হয় প্রতিযোগিতাটি। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে এখনও ঐকমত্য হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন 33টি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে কমিশনের। এ সংক্রান্ত অগ্রগতি জানাতে গতকাল সংবাদ সম্মেলন করে কমিশন। এদিকে সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি, সেনা সদরের প্রেস ব্রিফিং। আরও দেখতে পাচ্ছি সচিবালয়ে বিক্ষোভ চলছেই, সরকারি চাকরি অধ্যাদেশ, সচিবালয়ের কর্মচারীরা দপ্তর ছেড়ে বিক্ষোভে অংশ নেন। আজও বিক্ষোভের কর্মসূচি, কলম বিরতিতে যাচ্ছে 25 ক্যাডারের সংগঠন। প্রশাসনিক কূট চেষ্টা কিনা সন্দেহ এনসিপির। এদিকে অধ্যাপক ইউনুস থাকছেন, সংকট কতটা কাটল এই নিয়ে অভিমত AKM জাকারিয়ার। যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সরকার সেনাবাহিনীর মধ্যে বিরোধ নেই, সেনা সদরের সংবাদ সম্মেলন। বিভেদ দ্বন্দ্ব কিছুই সৃষ্টি হয়নি, একে অপরের সঙ্গে সুন্দরভাবে কাজ করছে। মব ভায়োলেন্স ও জননিরাপত্তা বিঘ্নিত করলে সেনাবাহিনী কঠোর হবে। এদিকে দেশব্যাপী একযোগে কর্মসূচি পালনের ডাক, বিক্ষোভে উত্তাল সচিবালয়। বিশেষজ্ঞদের অভিমত সরকারি চাকরি অধ্যাদেশ সংবিধান বিরোধী। এদিকে হঠাৎ আইন শৃঙ্খলার অবনতি, এটি নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। দৈনিক ইত্তেফাকে দেখতে পাচ্ছি প্রশাসনে বিশৃঙ্খলার আশঙ্কা। এদিকে চায়ের দোকানে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার, ভিডিও ফুটেজে 2 ঘাতক শনাক্ত। আরও দেখতে পাচ্ছি অভ্যুত্থানকে বাইরে থেকে উগ্র ইসলামপন্থী আন্দোলন হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে বললেন ডক্টর ইউনুস। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।